দেখো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস যথেষ্ট বড় এবং এখানে রয়েছে প্রচুর প্রশ্ন। তো সিলেবাস যথেষ্ট বড় এবং প্রশ্ন অনেক। এত প্রশ্ন পড়া তো অস্বাভাবিক ব্যাপার। কাজেই সাজেশন তথা কমন অবশ্যই জরুরি দরকার। আমি আজকে এই ভিডিওতে তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্নগুলো তুলে ধরছি। তোমরা এই প্রশ্নগুলো কাইন্ডলি পড়বে। এগুলো পড়লে এনাফ, এগুলো পড়লে তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। নোট বইগুলোতে পাবে প্রচুর প্রশ্ন। এত প্রশ্ন দেখলে তো মাথায় ঘুরে যায়। এত প্রশ্ন তো পড়ে মনে রাখাটাও খুব কঠিন। আর সব থেকে বড় কথা হলো যেটা, তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারের সব থেকে বড় যদি কোনো সিলেবাস হয়ে থাকে সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান। আমি প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি দেখেছি, একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি, বিষয়গুলো রপ্ত করেছি। তো দেখেছি যেটা যে সব থেকে ডিফিকাল্ট, সব থেকে কঠিন এবং সব থেকে সিলেবাস বড়, সে হলো এই রাষ্ট্রবিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে খারাপ বলবো না, অবশ্যই একটা খুব ভালো সাবজেক্ট, খুব ভালো একটা বিষয়। অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো, ভালো করেছো, কিন্তু একটু পড়তে হবে, একটু খাটতে হবে, পরিশ্রম করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস যথেষ্ট বড়, প্রচুর বড়। আর রয়েছে এখানে প্রচুর 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 প্রশ্ন। এত প্রশ্ন দেখলেই তো মাথা ঘুরে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভালো নাম্বার পেতে গেলে ভালো করে লিখতে লাগবে। আর ভালো করে লিখতে গেলে তোমার অবশ্যই কমেন্টের প্রয়োজন আছে। তো যে প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ, যে প্রশ্নগুলো দিচ্ছি আমি, এই প্রশ্নগুলো পড়লেই এনাফ, এগুলোই ভালো করে পড়বে। আমি অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি তোমাদের সামনে। দেখো, লক্ষ্য করো, খাতা কলম বের করো, লিখে নেবে। দেখো, তোমাদের ইউনিট 1 রাজনৈতিক তত্ত্বের প্রধান ধারণা, এখান থেকে যে প্রশ্ন ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। দেখো, দেওয়ানি ফৌজদারি আইনের মধ্যে পার্থক্য কি, আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো, স্বাধীনতা বলতে কি বোঝো, মৌলিক স্বাধীনতা ও অধিকারগুলির উদাহরণ দাও। দেখো নেক্সট, আইনগত স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতার মধ্যে পার্থক্য, লিঙ্গ সমতা বলতে কি বোঝায়, এরিস্টটলের মতে ন্যায় কত প্রকার এবং কি কি, ন্যায়ের বিভিন্ন প্রকারভেদগুলি কি কি, ক্ষমতার বিভাজন কি কি, বিচার বিভাগের প্রধান কাজ কি, মন্তেস্কু কি বলেছিলেন ক্ষমতার বিভাজন সম্পর্কে, জন লক এর মতে ক্ষমতার বিভাজনের প্রয়োজনীয়তা কোথায়, মন্তেস্কুর দ্য স্পিরিট অব দ্য লন্স গ্রন্থের মূল বিষয় কি, আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো, সাংবিধানিক আইন বলতে কি বোঝো, নারীর অধিকার রক্ষায় কোন আন্তর্জাতিক চুক্তি কার্যকর হয়েছে, নিয়ন্ত্রণ ও ভারসাম্যের ব্যবস্থা কিভাবে কাজ করে। দেখো, 6 নম্বরের জন্য যে প্রশ্ন ইম্পর্টেন্ট এখান থেকে, আইনের প্রধান উৎসগুলি কি কি, এগুলি কিভাবে আইনগত ব্যবস্থায় অবদান রাখে। নেক্সট দেখো, সাংবিধানিক আইন কি এবং সমাজের প্রভাব আলোচনা করো। কার্ল মার্কসের মতে আইন কিভাবে শাসক শ্রেণীর শোষণের হাতিয়ার হিসেবে কাজ করে। নেক্সট, ন্যায় ন্যায়ের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। রাজনৈতিক ও আইন ন্যায় সম্পর্কে আলোচনা করো। দেখো, ইউনিট 2 থেকে, অর্থাৎ জাতি ও জাতীয়তাবাদ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, দেখো 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখান থেকে, জাতীয়তাবাদ কি, জাতীয়তাবাদের প্রধান বৈশিষ্ট্য কি, জাতীয় ঐক্য গুরুত্ব কি, ফরাসি বিপ্লব জাতীয়তাবাদ কি দৃষ্টিভঙ্গি পোষণ করে, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি, জাতীয়তাবাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট দেখো, জাতীয়তাবাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট দেখো, ভূখণ্ডের গুরুত্ব কি। নেক্সট, জাতীয়তার উপাদান হিসেবে নাগরিকত্ব উপাদানটিকে সংক্ষেপে লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কে দৃষ্টিভঙ্গি কী ছিল তা লেখো। জাতি গঠনে ভাষার ভূমিকা কী। চলো, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের। 4 নম্বরের জন্য যে কয়েকটি প্রশ্ন তোমরা পড়বে, দেখো, জাতীয়তাবাদ কীভাবে একটি জাতির পরিচিতি ও ঐতিহ্য রক্ষায় সহায়ক, ফরাসি বিপ্লব কীভাবে জাতীয়তাবাদের উদাহরণ। নেক্সট দেখো, সংস্কৃতি একটি জাতির জীবনে কিভাবে প্রভাব ফেলে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানবতা ও জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য কী। জাতীয়তাবাদের নেতিবাচক দিক বা ত্রুটি আলোচনা করো। দেখো, তোমাদের ইউনিট 3, এই ইউনিট 3 থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, দেখো এখান থেকে 2 নম্বরের জন্য তোমাদের রাজতন্ত্র বলতে কি বোঝো, সাম্যবাদ বলতে কি বোঝো, গণতন্ত্র মূল উৎস কী, গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কী, ধর্মনিরপেক্ষতা কী, কর্তৃত্ববাদ কী, মতবিরোধ দমন কী, সর্বাত্মবাদ কী, গণতন্ত্র শব্দের উৎপত্তিগত অর্থ কী, মস্তিষ্ক নিষ্কাশন কী, আইনের দুর্বল শাসন কী। দেখো, এখান থেকে 6 নম্বরের জন্য যে প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের, লক্ষ্য করো, গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী কী, কর্তৃত্ববাদের সংজ্ঞা ও মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো, বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, কারেকশন করে নিও। দেখো, সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থার ত্রুটিগুলি উল্লেখ করো, বা এর ত্রুটিগুলো কী কী। তোমাদের ইউনিট 4 থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। এখান থেকে তোমাদের 6 নম্বর প্রশ্নই থাকবে। দেখো, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ নীতির মূল ধারণা কী এবং তা কীভাবে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রভাব ফেলেছিল। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল এবং তা কীভাবে প্রভাব ফেলেছিল। মহাত্মা গান্ধীর অহিংসা নীতির প্রয়োগ কীভাবে ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক আন্দোলনে প্রতিফলিত হয়েছিল। নেক্সট দেখো, বিবেকানন্দের দৃষ্টিতে কীভাবে সমাজ পরিবর্তন মূল
চাবিকাঠি ছিল? দেখো, বিবেকানন্দের দৃষ্টিবোধে শিক্ষা কিভাবে সমাজ পরিবর্তন মূল চাবিকাঠি ছিল। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা কি? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা সংগ্রামের অবদান কি ছিল? তোমাদের ইউনিট 5 মৌলিক অধিকার থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, দেখো 2 নম্বরের জন্য এখান থেকে পড়তে হবে তোমাদের। মৌলিক অধিকার বলতে কি বোঝো? সমতার অধিকারের মাধ্যমে কিভাবে সমতাভিত্তিক সমাজ গড়ে ওঠে। রেট বলতে কি বোঝো? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কি? শোষণের বিরুদ্ধে অধিকার বলতে কি বোঝো? মৌলিক অধিকারের গুরুত্ব কি? আন্তর্জাতিক মানব অধিকারের চুক্তিগুলি কেন মৌলিক অধিকারগুলির রক্ষা কবচ? এখান থেকে 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে, দেখো, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ নম্বর 15 কিভাবে সমাজে সমতা নিশ্চিত করে? ভারতীয় সংবিধানে 32 নং অনুচ্ছেদের গুরুত্ব কি? মৌলিক কর্তব্য বলতে কি বোঝো? 4টি মৌলিক কর্তব্যের উল্লেখ করো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য উল্লেখ করো। নেক্সট, কেন নির্দেশমূলক নীতিকে প্রাধান্য দেওয়া হয়? তোমাদের ইউনিট 6 নির্বাচন এবং প্রতিনিধিত্ব, এখান থেকে 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, দেখো, ফার্স্ট দ্য পোস্ট পদ্ধতির সুবিধা কি? সাপ্লিমেন্টারি ভোটিং বলতে কি বোঝো? একক হস্তান্তরযোগ্য ভোট বলতে কি বোঝো? নির্বাচনী আচরণবিধি কি? সীমাহীন ভোট পদ্ধতি কি? নির্বাচন কমিশনের সচিবালয়ে কাজ কি? এখান থেকে 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখবে, দেখো, ভারতে লোকসভা নির্বাচনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। ফার্স্ট দ্য পোস্ট পদ্ধতির ত্রুটিগুলি উল্লেখ করো। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কি? আলোচনা করো। তো থ্যাংক ইউ, প্রত্যেকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই একটি লাইক করবে। আর আবার একটা কথা বলছি, রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস যথেষ্ট বড়, এখানে রয়েছে প্রচুর প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম এগুলো পড়লে এনাফ, এর বাইরে পড়ার দরকার নেই, এগুলোই ভালো করে পড়বে। ধন্যবাদ সবাইকে।